আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেসমেকার কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ঔষধ, মেট্রিমেডিকের গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিপারসাল নিয়ে আলোচনা করবার জন্য সম্মানিত উপস্থিতি। মেট্রিমেডিকা সম্পর্কে আমরা সকলেই জানি। হোমিওপ্যাথ বলতেই আমরা মেট্রিমেডিকাটাকে প্রথম বুঝে থাকি। আমরা অর্গান অফ মেডিসিন, রেপার্টরি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন না বুঝলেও আমাদের সবসময় হাতে খড়ি হয় মেট্রিমেডিকা নিয়েই। তো মেট্রিমেডিকা একটা সাহিত্যের মতো। ইতিপূর্বে একদিন এই বিষয়ে বিশদ বলেছিলাম। আজকে খুবই অল্প বলব। সাহিত্য। একটি ভাষাকে রপ্ত করতে হলে যেমন ৩ টি গুরুত্বপূর্ণ জিনিস দরকার। একটা হলো সাহিত্য। সেই ১ নম্বর সাহিত্য, ২ নম্বরে হলো সেই ভাষার শব্দভান্ডার এবং সেই শব্দভান্ডারগুলাকে সাহিত্যে যথাযথভাবে প্রয়োগ করবার জন্য একটা শিল্পকে আবিষ্কার করবার জন্য যেই নীতিমালা দরকার, যে ফর্মুলা দরকার, যে স্ট্রাকচার দরকার, যে সংবিধান দরকার, সেটি হলো অর্গান অফ মেডিসিন। তো মেট্রিমেডিকাকে সাহিত্য এজন্যই বলা হয়েছে, সাহিত্যে আমরা কি দেখতে পাই? সকল চরিত্রের আগমন এখানে আছে। একটা নাটক, একটা সিনেমা, কোন উপন্যাস, সবকিছু সাহিত্যের অন্তর্ভুক্ত। তেমনি আমরা আমাদের মেট্রিমেডিকাতে দেখতে পাই অসংখ্য চরিত্রের সমাহার। পালটিটিলা, সে হলো একজন খুবই গ্রহণযোগ্য গৃহিণী। তবে বিশ্ব অভিনেতা বা অভিনেত্রী যদি সেটা নারী হয়, পালসেটিলাকে নারীর ওষুধ বলা হয়েছে। এর কারণ হলো যে ওষুধ প্রবীণকালে অধিকাংশ ক্ষেত্রেই তাদের লক্ষণগুলো বেশি ফুটে ওঠেছে এজন্য। তার অর্থ এই নয় যে এটা পুরুষের ওষুধ হতে পারে না। তো পালসেটিলা যেমন কি করে, এই হাসছে, এই কাঁদছে। যখন যেটা দরকার তখন সেটা সেই অ্যাক্টিংটা সে করে যাচ্ছে। ল্যাকেসিসকে যদি দেখি, সাপের একটি স্পষ্ট মূর্তি। নেট্রামিউকে দেখি বিমর্ষ, বিষণ্ণ। সিপিয়াকে দেখি স্বামী সন্তানের প্রতি বিতৃষ্ণা। অরম্মেটকে দেখি নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা। এই যে অ্যান্থার চরিত্রের ছড়াছড়ি আমাদের এই হোমিওপ্যাথির সাহিত্য নামক মেটেরিমেডিকায়। তো তেমনি আপনাদের সামনে আজকে এমন একটি ওষুধ নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি, হিপারসাল। আজকে দেখব যে আমাদের এই হিপারসাল ওষুধটি চরিত্রটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি। আর এই বিষয়ে আলোচনা করবার সুবিধার্থে এবং বুঝবার সুবিধার্থে আমি একটু স্লাইড শোর সহযোগিতা নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মনিটর? একটু রেসপন্স করবেন একজন প্লিজ। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। আমাদের ঔষধের নাম হলো হিপার সালফিউরিস ক্যালকেরিয়াম। এর যদি বলা যাবে ক্যালসিয়াম সালফাইড। উৎস খনিজ রাজ্য বা মিনারেল কিংডম। প্রভার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্বয়ং। কাতরতা শীতকাতর, প্রথম শ্রেণী শীতকাতরও বলতে পারেন। প্রত্যেকটা ঔষধেরই পছন্দের কিছু জায়গা আছে সেই রোগীর শরীর এবং মনে। তেমনি হিপার সালফারের পছন্দনীয় জায়গাটা বিশেষ করে স্নায়ুমণ্ডলী,
লসিকা গ্রন্থি মানে লিম্ফ্যাটিক গ্ল্যান্ড, চর্ম এবং শ্বাসযন্ত্রের শ্লেষ্মিক ঝিল্লির উপর এর প্রধান ক্রিয়া। এটা গ্রন্থির বৃদ্ধি এবং পুঁজ সঞ্চয় করে ও চর্ম ক্ষত কাউরের মতো উদ্ভেদ সৃষ্টি করে চর্মে। তো আমরা দেখলাম স্নায়ুমণ্ডলী, লসিকাগ্রন্থি, চর্ম, শ্বাসযন্ত্র এবং গ্রন্থির উপরে এর কার্যকারিতাটা আমরা বেশি লক্ষ্য করি। উপযোগিতার ক্ষেত্রে যদি বলা যায় যে কোন কোন ক্ষেত্রে এই ওষুধটা বেশি উপযোগী, যে সকল ব্যক্তি শীত কাতরে, আমরা জানি শীত কাতরে বেশ কিছু ওষুধ কিন্তু আছে, নাক্সভোম আছে, হিপারসাল, ক্যালিকার, রাস্টক, সিপিয়া, এরকম আরো অনেক ওষুধ কিন্তু শীত কাতর আছে। আমাদের এই ঔষধগুলো ভালো করে মনে রাখা দরকার। আবার গরম কাতর কিছু ওষুধ আছে, ন্যাট্রামিও, সালফার, অ্যাসিড ফ্লোর, এরকম অনেক ওষুধ আছে, মেডোরিনাম। তবে একটু নোট এখানে দিয়ে রাখি আমি, এই যে শীত কাতর এবং গরম কাতর, এটা নিয়ে অনেক হোমিও পণ্ডিতদের মধ্যে কিছু ওষুধ রয়েছে যেটির ক্ষেত্রে সকলেই একমত। যেমন উভয় কাতর হিসেবে একটি ওষুধই সকলের কাছে একমত রয়েছে, সেটা হলো মার্কসল ওষুধ। আমরা জানি গরম এবং শীত উভয়তেই তার কাতর, তবে যদি 51% বেশি দেওয়া যায় তাহলে গরম কাতরের দিকে সেটা বেশি যায়, তবে সেটা উভয় কাতর একটি ওষুধ। তেমনি আবার সালফারের কথা যদি বলি, সেটি কিন্তু শীত কাতর এবং গরম কাতর উভয়ই আছে। ন্যাট্রামিওর কথা যদি ধরি, সেখানে কিন্তু শীত কাতর গরম কাতর দুটি কথাই আছে, ফার্স্ট গ্রেডের শীত গরম কাতর, সেকেন্ড গ্রেডের শীত কাতর। তো এইরকম বিতর্ক আছে, এরকম মতভেদ রয়েছে। তবে হিপারসাল, নাক্সভম, ক্যালিকার এগুলো এমন ওষুধ যে শীত কাতরের দিক থেকে এটা নির্ভেজাল। আপনি একটা পেশেন্টকে জিজ্ঞেস করবেন আপনি শীত কাতর না গরম কাতর, অনেকে এটা বুঝবে না। বুঝাই দিতে হলে যে আপনি শীতে কষ্ট বেশি পান নাকি গরমের সময় কষ্ট বেশি পান, সে বলবে যে আমি গরম কাতর। আচ্ছা, ইনভেস্টিগেশন যদি আরো করতে হয়, জিজ্ঞেস করার ফলে প্রয়োজন হলে দেখা যাবে যে আসলে সে শীত কাতর। কেন বললো গরম কাতর? কারণ সে প্রচন্ড ঘামে। যেমন আজকের আলোচ্য যে ওষুধটি রয়েছে হিপারসাল, সেটিও কিন্তু প্রচন্ড ঘাম। এখন অনেকের ধারণা যে যেই রোগীগুলা বেশি ঘামে সেটাই গরম কাতর, ঘাম বেশি হলেই গরম কাতরতা বোঝায়। এই তো এক্ষেত্রে এটা বলা যায় যে নির্ভেজাল শীত কাতর, তবে ঘাম রয়েছে, তার ঘামও আছে। যেসব কাতরে গন্ধ এবং যাদের প্রায় ফোড়া ইত্যাদি উদ্ভেদ হয় এবং গ্রন্থি ফলে, সেই সাথে যাদের শরীরে চর্ম অস্বাস্থ্যকর, তাদের পক্ষে এটা বিশেষ উপযোগিতার সঙ্গেই ব্যবহার করা হয়। এবার আসছে মূল আলোচনা। আমরা জানি যে লক্ষণ বিচার করতে হলে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হলো সর্বাঙ্গীন মানসিক লক্ষণ, একটা হলো সর্বাঙ্গীন সার্বদেহিক লক্ষণ এবং আরেকটা হলো আঙ্গিক লক্ষণ। তো প্রথমে আমি মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করব, কারণ মানসিক লক্ষণের দাম সবচেয়ে বেশি সকলের উপরে। মানসিক লক্ষণ, হ্যানিম্যানও বলেছেন মানসিক লক্ষণের দাম সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে এই ঔষধের যেটি সবার উপরে আমরা খুঁজে পাই সেটি হলো স্পর্শকাতরতা। স্পর্শকাতরতা মনেও আসে আবার শরীরেও আছে, এদের সকল জায়গায় স্পর্শকাতরতা। হিপারসালফারকে যদি একটি মাত্র শব্দে অভিহিত করতে বলা হয়, তবে তার উপযুক্ত শব্দটা হলো হাইপার সেন্সিটিভিটি, মানে অতি সংবেদনশীলতা বা অতি অনুভূতি প্রবণতা। হিপারসালফারের রোগী সব ব্যাপারেই অতিরিক্ত অনুভূতি প্রবণ, কি শারীরিক কি মানসিক।
সকল অবস্থা, সকল পরিস্থিতিতে এই স্পর্শকাতরতাটা, এই লক্ষণটা আমরা দেখতে পাবো। তবে প্রথমে মনের কথা নিয়েই শুরু করা যাক। মানসিক স্পর্শকাতরতা দেখা যায় সে সামান্য কারণেই রেগে ওঠে, এবং সময় সময় এতই রেগে ওঠে যে খুন করেও ফেলতে পারে। মানে যার উপর রাগ হবে কিংবা যে কারণে রাগ হবে, সামনে কাউকে পেলে খুন করে ফেলতে পারে। রাগের লেভেলটা এত উপরে। মা হয়ে সন্তানকে ফেলে দিতে পারে, বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরিও দিতে পারে, বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে। এই স্পর্শকাতরতার জন্য কারোর কথা কিংবা কারোর প্রতিবাদ সে সহ্য করতে পারে না। কেউ কোনো প্রতিবাদ করলেই তার মনে এসে টাচ লাগে, যেহেতু মন স্পর্শকাতর, তাই ওইটা সে সহ্য করতে পারে না। মেজাজ মেজাজ তার অতি রুক্ষ, কলহপ্রিয়, অতি উত্তেজিত বটে। কোনো কিছুতেই সে সন্তুষ্ট হয় না। লোকে গালিগালাজ করে, উত্তেজনার বশে মারপিট করে। আর সে লোককে গালিগালাজ করে, উত্তেজনার বশে মারপিট করে, জিনিসপত্র নষ্ট করে, কাপড় চোপড় ছিঁড়ে দেয়, আগুন ধরিয়ে দেয়। অর্থাৎ যত ধরনের ধ্বংসাত্মক কাজ আছে, উত্তেজিত অবস্থায় হিপারসালভ রোগীরা তা করতে পারে। ক্ষিপ্রতা, হারিনেস বলতে পারি আমরা। হারিনেস মানে দ্রুততার সঙ্গে যেটা করে। হিপার রোগীর সকল কাজই খুব তাড়াতাড়ি করে। ক্ষিপ্র গতিতে সে যেমন রেগে যায়, রেগে ওঠে, তেমনি উঠতে দ্রুত ওঠে, উঠতে, বসতে, চলতে, বলতে, এমনকি খেতেও তার ক্ষিপ্রতা প্রকাশ পায়। কথা বলছে আপনার সঙ্গে, দ্রুত কথা বলবে। খাবার সময় দ্রুত। অনেকেই একসাথে বসছেন ৪-৫ জন, তার আগে খাওয়া শেষ হয়ে যাবে। যদি এই লক্ষণটা, আরো কয়েকটা ওষুধ আছে, আর্জেনাইটিকাম আছে, মার্কুরিয়াস আছে, তো হিপারের মধ্যে এই বিষয়টা প্রকটভাবে দেখা দেয়। সে কোথাও যেতে চাইবে, খুব দ্রুত হাঁটতে শুরু করবে। কোনো কিছু সবাইকে যেন সে ছাড়িয়ে যেতে চায়। এই ক্ষিপ্রতা রোগীর সামনে বলতে গেলে এই ক্ষেত্রে বলতে হয় যে, আপনি কাজকর্ম কি খুব দ্রুত করেন নাকি ধীরে আস্তে করেন, ধীরে সুস্থে করেন? অনেক সময় সে নিজে বুঝতে পারে না। অ্যাটেন্ডেন্ট যারা নার্স যিনারা আছেন তাদেরকে জেনে আমরা এই লক্ষণটাও পেতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। যেহেতু যে লক্ষণটা অল্প কয়েকটি ওষুধেই আ পরীক্ষাকালীন সময়ে প্রমাণিত হয়েছে, সেই লক্ষণগুলোর গুরুত্ব আমরা সবচেয়ে বেশি দেব। ক্ষিপ্রতা তার মধ্যে একটি। স্বপ্ন। স্বপ্নে সে আগুন দেখে, যেন ঘরে আগুন লেগেছে। মনের আগুন নেভাতে সে স্বপ্নেও আগুন ধরিয়ে দিয়ে শান্তি পেতে চায়। মানে আগুন, আগুন, আগুন। এই একটি কথাতে যদি বলা যায় তাহলে হিপারসালভকে চিন্তা করা যায়। সে রাগের মাথায় ঘরে আগুন ধরিয়ে দেয়, কাপড়-চোপড়ে আগুন ধরিয়ে দিতে চায়, কারো গায়ে আগুন ধরিয়ে দিতে পারে। আবার স্বপ্নের মধ্যেও সে আগুন ধরিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয়। কি অদ্ভুত একটা ব্যাপার। এটি একটি পিকুলিয়ার লক্ষণ আমরা ধরে নিতে পারি। অন্য কোনো ওষুধে এই লক্ষণটি এত প্রকটভাবে নেই। হঠকারিতা এবং ক্রোধ। হঠকারিতা অত্যন্ত ভীষণ। খুন করতে বা ঘরে আগুন দিতে তাহার বাধে না। এক মুহূর্তে সে তার শ্রেষ্ঠ বন্ধুকেও খুন করতে চায়। কোনো কারণ নাই। এরূপ আবেগও হিপার রোগীর মনে উপস্থিত হতে পারে। মানে খুন করবার কোনো কারণ নেই, ফেলে দেবার কারণ নেই, আর কোনো কারণ নেই। তো এই আবেগটা অটুট। তার বন্ধুকে ছুরি মারার আবেগ উপস্থিত হতে পারে। হঠাৎ করেই তার মনে এই আবেগটা চলে আসতে পারে, তার বন্ধুকে ছুরি মারতে হবে। নাপিতের চেয়ারে বসা তার কাস্টমারের গলা কেটে দেওয়ার আবেগ উপস্থিত হতে পারে। নাপিত হয়তো অনেককে সেলুনে শেভ করিয়ে দিচ্ছে, চুল কেটে দিচ্ছে। হুট করেই এই হিপারসালফারের রোগী যদি সে নাপিত হয়, তাহলে সে কারো গলায় ছুরি বসিয়ে দিতে পারে কোনো কারণ ছাড়াই। আর যদি রাগ একটু থাকে তাহলে তো ১৬ আনা সোনায় সোহাগা হয়ে যায়। এজন্য যারা সেলুনে যান দেখে শুনে হিপারসালফার রোগীর কাছে যাবেন না।
রাগারাগি হলে কিন্তু বিপদ ঘটতে পারে। মায়ের হয়তো শিশুকে আগুনে ফেলে দেবার আবেগ উপস্থিত হতে পারে, অথবা নিজেকে আগুনে পোড়াবার আবেগও উপস্থিত হতে পারে। এটা যদি আমরা হোমিওপ্যাথিক দর্শনের দৃষ্টিতে দেখি, তাহলে সে একজন রোগী, সে অপরাধী নয়, সে একজন রোগী। তাকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা তাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারি। এই আবেগ প্রচন্ড কিছু করার এবং ধ্বংস করার, এ সকল লক্ষণ বেড়ে বেড়ে উন্মত্ততা সৃষ্টি করে এবং সে তার আবেগ অনুসারে কাজ করতে চায়। তার সবকিছুতেই আগুন ধরানোর বাতিক জন্ম। যেই পেশেন্টটা শিশুকালে হিপারসালফার ছিল, যদি তাকে উপযুক্ত সময়ে উপযুক্ত মাত্রায় সেই ওষুধটি দিতে আমরা না পারি, ওই রোগীকে সেবন করানো না হয়, একটা সময় তার এই জটিলতাটা বাড়তে 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 কঠিন পরিণতির দিকে চলে যেতে পারে। এই জন্য উপযুক্ত লক্ষণে হিপারসাল দেওয়ার মাধ্যমে তাদের আমরা এই জটিলতা থেকে বের করে নিয়ে আসতে পারি। ক্রোধ, নিজের ক্রোধ, পরের উপর ক্রোধ, প্রত্যেক স্থান, প্রত্যেক দ্রব্য, প্রত্যেকটা কথা, প্রত্যেক কাজ তাকে বিরক্ত বা ক্রুদ্ধ করে তোলে, যেন এই জগতে কেহই তার মনের মতো নয়, কিছুতেই তার মন তৃপ্ত হয় না। মানসিক লক্ষণ কয়েকটা পেলাম, এবারে আমরা সার্বদৈহিক লক্ষণ নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণীর শীতকাতর, সে ঠান্ডায় অত্যানুভূতিযুত এবং ঠান্ডা বাতাসে অস্বাভাবিক পরিমাণে পোশাক চায়, মানে কি গরম গরম থাকতে চায়। হাত অথবা পা বিছানার বাইরে রাখলে হিপারের রোগী সকল রোগের বৃদ্ধি হয়। ঘুমের মধ্যেও হঠাৎ লেপ কিংবা কাঁথার ভিতর থেকে হঠাৎ হাত বাইরে বের কাশি উপস্থিত হয়, কাশি হতে থাকে। পাশের ঘরের জানালা খোলা থাকলেও মনে হয় সেখান থেকে শীত এসে তার শরীরের ভিতর ঢুকেছে, এরকম অনুভূতি হয়। অর্থাৎ এরা এতই শীত কাতরতা, শীতটা শুধু তার দেহেই ঢোকে না, মনেও ঢোকে। কিভাবে? আপনি একটি রুমে আছেন, হয়তো বড় রুম, সেখানে জানালা দরজা সব সুন্দরভাবে আটকানো আছে, শীত আসার কোনো সুযোগ নেই, অথচ ওই তার থেকে 15 ফিট দূরে কিংবা 20 ফিট দূরে একটি ঘুলঘুলি, দ্যাট ইজ ভেন্টিলেটারের বাংলা হলো ঘুলঘুলি। তো ভেন্টিলেটার আছে, ওখানে মাকড়সা জাল আছে, ওখানে মাকড়সা জাল একটু নড়ছে, মানে বাতাস ঢুকলে খুবই অস্তেও যদি বাতাস ঢোকে তখন তো নড়বে ওটা। তার মনে হয় ওই বাতাস ওখান থেকে আমার শরীরের মধ্যে, তার মানে এটা সমস্যাটা শুধু শরীরে নয়, মনে। ওই বাতাসে তার ঠান্ডা লাগার কথা নয়। কিংবা অন্য পাশের রুমে যদি দরজা খোলা থাকে কিংবা জানালা খোলা থাকে, তাহলেও ভাবে যে ওইখান থেকে শীতটা আমার এসে শরীরে ঢুকছে। তাহলে এটা শুধু শারীরিকই নয়, মানসিক স্পর্শকাতরতার কারণে, শীতকাতরতার কারণে তার এমনটি হয়। এটা নাক ঘুমের ক্ষেত্রেও কিন্তু ঘটে। স্পর্শকাতরতা, শরীরে অতি অনুভূতি প্রবণতার কথা তো আমরা জানি। রোগী শারীরিকভাবে প্রচন্ড স্পর্শকাতর হয়ে থাকে। তার শরীরের কোন স্থানে একটু প্রদাহ উপস্থিত হলে, কি সামান্য একটি ফোড়ার উদয় হলে, তা এতই স্পর্শকাতরতায় পূর্ণ হয় যে রোগীর নিকটে কোনো ব্যক্তি তার প্রদাহযুক্ত স্থানটি মনে হয় স্পর্শ করে বসবে, এই ভয় ভীত থাকে। আমরা এই কথাটি আর্নিকার ক্ষেত্রেও জানি। অ্যাপিসমেল বেলেডোনাতে স্পর্শকাতরতা আছে, চায়না ওগুলাতে স্পর্শকাতরতা আছে, কিন্তু এক একটার স্পর্শকাতরতা এক এক রকম। তবে হিপারসালফারের সঙ্গে আর্নিকার কিছুটা মিল আমরা খুঁজে পাই। আমরা দেখতে পাই আর্নিকা যখন পড়ে যায়, আঘাত লাগে কোথাও, সেটা হাঁটুতে হতে পারে, হয়তো হাঁটুতে আঘাত লেগেছে, ফুলে গেছে। তো সেই রোগী কি করবে?
হয়তো সে বারান্দায় চেয়ারে বসে আছে নিরাপদ দূরত্বে, উঠোনের মধ্যে ছোট ছেলেপেলে ফুটবল খেলছে, ছোট বাচ্চা। ওখান থেকে বলটা এসে তার কাছে লাগার কথা নয়। যদি বলটা তার 5 ফিট দূর দিয়েও যায়, সে চমকে ওঠে, অস্থির হয়ে ওঠে। আমার পায়ে মনে হয় এসে লাগবে। তার 2 হাত দূরে দিয়েও কেউ দৌড়ালে বাচ্চারা বলবে, "এই তুই দূরে দিয়ে যা, দূরে দিয়ে যা, আমার এখানে লাগবে, ব্যথা লাগবে।" এটা তার মনের স্পর্শকাতরতা। ঠিক হিপার সালফারের ক্ষেত্রেও তাই। আপনি হিপার সালফারের ফোড়া হোক, আঁচিল হোক, টিউমার হোক, চুলকানি হোক কিংবা যেকোনো প্রদাহ হোক না কেন, সেটা যদি আপনি স্পর্শ করতে চান, ডাক্তার যদি দেখতেও চায়, তখন সে ধারে কাছে আসতে দিবে না। 1 ফিট দূরে থেকেই মনে হয় যে তার ওখানে ব্যথা লাগছে। এই স্পর্শকাতরতাটা তার এতই প্রবল। অনেক সময় এটাও দেখা যায় তার ওই আক্রান্ত স্থান সামান্য স্পর্শ করলেও রোগী অজ্ঞান হয়ে পড়ে। চর্ম তার অত্যন্ত স্পর্শকাতর থাকে। সাধারণ মানুষের কাছে যেটা সামান্য ব্যথা, হিপার সালফারের কাছে তা অসহনীয় তীব্র ব্যথা। সে ব্যথা যেন রোগী সহ্যই করতে পারে না। কোথায় তার যন্ত্রণা, তার রোগী দেখতে চায় না, দেখাতে চায় না। কারণ ডাক্তার যদি ব্যথার জায়গায় ছুঁয়ে ফেলেন, তবে তা মারাত্মক অবস্থা হয়ে যাবে। আমরা এখানে ২ ওষুধে আলাদা, আলাদা ভিন্ন, ভিন্ন ২ টি মানসিক লক্ষণ পেতে পারি। একটা হলো হিপার সালফার, আরেকটা হলো ক্যামোমিলা। ক্যামোমিলা রোগীরা কি করে, পেটের ব্যথা হোক, মাথা ব্যথা হোক কিংবা প্রসব বেদনা যেটাই হোক না কেন, সেক্ষেত্রে রোগী অন্যান্য রোগীরও তো একই কষ্ট থাকে, একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে এর রোগীরা একটু বেশি উন্মাদ হয়ে যায়, একটু একটু বেশি চিৎকার চেঁচামেচি করে, বকাবকি করে ক্যামোমিলা রোগীরা। তার মানে তাদের ওই সহ্য শক্তিটা কম। তেমনি হিপার সালফার রোগী দেখা গেল অন্যান্য ক্ষেত্রে একই ধরনের ফোড়া যদি ২ জনের হয়, দৃশ্যমান একই রকমের ফোড়া, হিপার সালফারের রোগী যেটা, ফোড়া যদি একই দৃশ্যমান ফোড়াটা দৃশ্যমান একই রকমের, ২ টি যমজ ভাই, কিন্তু একজনের প্রচন্ড রাগ, আগুন ধরিয়ে দিতে চায়, আরেকজনকে গালে একটা থাপ্পড় মারলেও কথা বলে না। দুজনের ফোড়া হলে পারে কিন্তু দুজনের ব্যাপারটা ২ রকম হয়ে যাবে, ওষুধও ২ রকম হয়ে যাবে, লক্ষণও ২ রকম হয়ে যাবে। ২ জনকেই ডাক্তার হাত দিতে চাচ্ছে। যেটা হিপার সালফার রোগী হিসেবেই সে হিপার সালফার, সে ওটাকে হাত দিতে দিবে না। আর সরি, আলহামদুলিল্লাহ। আর যিনি পালসেটিলার রোগী কিংবা অন্য যেকোনো একটা ওষুধের রোগী, সে কিন্তু ঠিকই হাত দিতে দিবে। দৃশ্যমান বলেছি, দৃশ্যমান একই রকম হলে, কিন্তু তার আভ্যন্তরীণ জটিলতা, তার ভাইটাল ফোর্স বলছে আমাকে হিপারসাল দাও, আর তার ভাইটাল ফোর্স বলছে অন্য একটি ওষুধ দাও, সেটা পালসেটিলা, নেট্রামিউর, সাইলিশিয়া মার্সল, যে কোনোটা হতে পারে। এর জন্য অন্যান্য রোগীর চেয়ে হিপার সালফার রোগী একটু বেশি অসহনীয় তীব্র ব্যথা প্রকাশ করে, ঠিক ক্যামোমিলার মতো। এই ভয়ে আতঙ্কিত হয় যে রোগী এতই অনুভূতি প্রবণ হয় যে যদি আক্রান্ত অংশ দিয়ে ঠান্ডা বাতাসও বয়ে যায়, তাতেও রোগী সংবেদনশীল হয়। ওখান থেকে যদি একটা বাতাস বয়ে যায়, কারণ সে তো প্রচন্ড শীত কাতর, এতটাই অতিরিক্ত অনুভূতি প্রবণ হয় এই হিপার সালফার। তাই সে পাখার বাতাস চায় না, শরীরে ফু দিতেও ভয় পায়, দরজা জানালা খোলা রাখতে পারে না। ঘাম, এটি কিন্তু সার্বজনীন লক্ষণ। এটিও ঘাম মানুষের যে কোনো জায়গায় ঘাম হতে পারে। যেহেতু সার্বজনীন লক্ষণ, তাই এই লক্ষণটির গুরুত্ব অনেক বেশি। অদ্ভুত ব্যাপার হলো প্রচন্ড শীতকাতর হওয়া সত্ত্বেও ঘামে শরীর ভিজে যায়। এটি একটি পিকুলিয়ার লক্ষণ। ইতিপূর্বেও বলেছি, পিকুলিয়ার লক্ষণ আমাদের চিনতে হবে, খুঁজে বের করতে হবে। প্রচন্ড শীতকাতর, ঘাম হওয়ার কথা নয় তো, তবুও সে ঘেমে যাচ্ছে, বিশেষ করে রাত্রে, তবু সে শরীরে আবরণ চায়, আরেকটা পিকুলিয়ার লক্ষণ।
শীতকাতর প্রচন্ড, অথচ সে ঘেমে যাচ্ছে। আর ঘাম হলে সচরাচর আমরা গায়ে আবরণ রাখতে চাই না, বিরক্ত বোধ হয়। কিন্তু এর রোগী আবরণ চায়, কেননা সে শীতকাতর। তাই তো রোগী বলবে যে আমি আসলে গরম কাতর, আসলে কিন্তু সে গরম কাতর নয়। যদিও ঘামে কোনো উপশম থাকে না। ঘামে উপশম আমরা ২টি ওষুধে পাই। সেটা হলো নেট্রামিওর এবং সরিনাম। তবে এরকম রোগী খুব কম পাওয়া গেছে। যখন রোগীকে বলি ঘামলে কি কষ্ট, বিরক্ত লাগে? অনেক রোগী হেসে ফেলে। ঘামলে কি কারো ভালো লাগে? যাই হোক, আমরা হোমিওপ্যাথ যারা, তারা জানি যে কোন ওষুধের রোগী ঘামলে ভালো লাগে। তাদের কাছে এটা প্রলাপ মনে হতে পারে ডাক্তারের কথাটা। কিন্তু আমাদের কাছে এটাই সত্যি। সে সহজে ঘামে, কাশির সময় ঘামে, সামান্য পরিশ্রমেই ঘামে। সে ঘামে সহজে ভিজে যায়। ঘর্ম টক গন্ধযুক্ত। অল্পেই ঠান্ডা লাগে। হিপার সালফার যেহেতু খুবই শীতকাতর, তাই অল্পেই ঠান্ডা লাগে। বিশেষ করে শীতকালে ঠান্ডা আবহাওয়ায় সে বেশি কাতর হয়ে পড়ে। কিন্তু বর্ষাকালের ভেজা ঠান্ডা সে বরঞ্চ ভালো বোধ করে। এখানে একটি মজার বিষয় হলো যে আমাদের ঠান্ডা কিন্তু ২ রকমের। একটা হলো ড্রাই কোল্ড, আরেকটা হলো ড্যাম্প কোল্ড। ড্রাই মানে শুকনো, আর ড্যাম্প মানে ভেজা, স্যাঁতসেঁতে, ডিএমপি, ড্যাম্প কোল্ড। তাহলে ড্রাই কোল্ড কোনটা? যেটা শীতকালে হয়। আমরা জানি অ্যাকোনাইট, কোস্টিকাম, নাক্সভোম, ব্রায়োনিয়া, উম এই ঔষধগুলা ড্রাই কোল্ড এর অন্তর্ভুক্ত। আর ড্যাম্প কোল্ড এর অন্তর্ভুক্ত হচ্ছে রাস্টক্স, থুজা, নেট্রামসাল, ফাইটোলক্কা, মার্কসল, এইগুলো। তো এই রোগীরা ঠান্ডায় কাতর, এটা ঠিক, কিন্তু সেটা কিন্তু শীতের ঠান্ডায়, ড্রাই কোল্ড এর। কিন্তু ড্যাম্প কোল্ডে কিন্তু সে বরঞ্চ ভালো বোধ করে। এটি একটু গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ লক্ষণ। ঠান্ডা লাগলে রোগী সর্দি, হাঁচি ও কাশিতে ভুগতে থাকে। ফলে অত্যন্ত ঘাম এবং গলায় শ্লেষ্মার ঘর ঘর শব্দ শুনতে পাওয়া যায়। পুঁজ উৎপাদন। হিপারের পুঁজের উপর অসীম ক্ষমতা আছে। ওই যে বললাম, ক্রিয়াস্থল বা কার্যকারিতা। কোনো ঔষধের শরীরের, মনের বিভিন্ন জায়গায় যেমন সে আক্রমণ করতে পছন্দ করে, তেমনি কিছু কষ্টকর লক্ষণ ফুটিয়ে তুলতে সে একেবারে পারদর্শী। কেননা ভাইটাল ফোর্স। কারণ জীবনী শক্তিতে তো একটু এক্সেপশনাল তো চাইবেই। একেকটা ওষুধ চাইবে যে আমার এক্সেপশনাল ব্যাপারটা আমি তাকে জানাবো। যেন ভাইটাল ফোর্স আমাকে চিনতে পারে, ভাইটাল ফোর্স উপরে সেই লক্ষণটা ফুটিয়ে তুলতে পারে। আর এই দায়িত্বটা হিপার সালফারের। সহজে পুঁজ তৈরির ক্ষমতা। তবে বিষয় মনে রাখার ব্যাপার হলো যে এই লক্ষণটি শুধু হিপার সালফারের মধ্যেই সীমাবদ্ধ নেই। আর অনেক ওষুধে আছে। তার ২-১ টি উদাহরণ হলো সাইলেশিয়া, গ্রাফাইটিস, সালফার, বোরাক্স। তো এরকম আরো ওষুধ আছে, এই মুহূর্তে মনে আসছে না। আর অনেক ওষুধ আছে এই লক্ষণটি। ক্ষমতা সাইলেশিয়া আছে। এজন্যই তো আমরা গলায় মাছের কাঁটা বিঁধলে চোখ বন্ধ করে সাইলেশিয়া দেই। অনেকেই ভাবেন যে, আমি বলতে শুনেছি অনেক হোমিওপ্যাথকে, যখন আমি হোমিও জগতে আসি নাই তার আগে, যে আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা ডক্টর সাহেব, গলায় কাঁটা বিঁধলে কাঁটাটা কি গলে যায়? অনেকে বলেছে হ্যাঁ, কাঁটাটা গলে যায়। তো এখন আসলে বুঝি যে কাঁটাটা গলে যাওয়ার তো কোনো ব্যাপার নয়। বিষয়টা হলো যেহেতু পুঁজ উৎপন্নের ক্ষমতা আছে ওই ওষুধগুলা, সাইলেশিয়ার, যেই জায়গাতে কাঁটাটা বিঁধবে গলার, কিংবা হাতের, কিংবা পায়ের, যেখানেই হোক না কেন, ওইখানে যে টিস্যু গুলো আক্রান্ত হয়, যে সেল বা টিস্যু আক্রান্ত হয় কাঁটাটা বেঁধার ফলে, যে আশপাশ যতটুকু টিস্যু আক্রান্ত হবে, সেই টিস্যুটাকে পুঁজ উৎপন্ন করবে, অর্থাৎ পাকিয়ে তুলবে। যখনই পেকে যাবে তখনটা নরম হয়ে গেলে কাঁটাটা ওখানে খসে পড়বে। এইজন্য অনেককেই ঔষধ আম চেম্বার থেকে খাইয়ে দিয়ে বাড়ি পৌঁছতে কাঁটা পড়ে যায়, কাঁটা চলে যায়। আবার অনেককে ৫ দিন ৭ দিনও লেগে যায়। কারণ কোন অর্গানে কাঁটাটা কোন জায়গায় বিঁধলো, কতটুকু বিঁধলো, কি পরিমাণের কাঁটা বিঁধলো।
এইগুলা পার্থক্যের বিষয়। যদিও রোগী বলতে পারে না, তবে রোগীকে এগুলা বুঝিয়ে বলতে হবে। তবে খেয়াল রাখতে হবে যারা যক্ষ্মার রোগী আছে কিংবা অপারেশনের রোগী আছে, কোনো গুরুত্বপূর্ণ অর্গানে অপারেশন আছে, সেটা আভ্যন্তরীণ হতে পারে, হার্ট হতে পারে, তারপরে বেবি হয়েছে যাদের, দ্যাট ইজ যাদের সিজার হয়েছে বাচ্চা প্রসবের জন্য, কিংবা আরো গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে চাইলে সেই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে ভেবে করতে হবে। কারণ যক্ষ্মা রোগীর যে যক্ষ্মার গুটিকাগুলো আছে এগুলো একটা লেয়ার আবরণ দেয়া থাকে। যখনই সাইলিশিয়ার মতো কোনো ওষুধ খাওয়ানো হতে পারে, তখন সেই গুটিকাগুলো থেকে পুঁজগুলো বের হয়ে এসে, যেহেতু পুঁজ উৎপাদনের ক্ষমতা তার প্রচন্ড, তখন সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। সেটা আপনারা কেন্টের মেটেরিয়ামেডিকা বইয়ে দেখবেন, সেখানে সুন্দর করে ব্যাখ্যাতে আছে। তো তাহলে আমরা শুধু সাইলিশিয়াকেই ভাবি, অ্যানাগিলিস আছে, মার্কসল আছে, কিংবা হিপারসালফার আছে। এই ওষুধগুলো দিলেই কিন্তু কাঁটা চলে যাবে। তবে আপনি পালসিটিলার লক্ষণ সমষ্টিতে কাঁটা চলে যেতে পারে। তো যাই হোক, তাহলে হিপারের পুঁজের উপর অসীম আছে। রোগীর দেহে কোথাও সামান্য একটু কেটে গেলে বা ছিঁড়ে গেলে, অথবা কোনো ফোড়া পেকে পুঁজযুক্ত হলে, ওই স্থানে যদি থাকে, উত্তাপ প্রয়োগে উপশম হয়, তাহলে হিপার চমৎকার ভাবে কাজ করতে পারে। এই কথাটি হিপারের একটি গুরুত্বপূর্ণ। এই কথাটুকু মনে রাখলেই অনেক ক্ষেত্রেই হিপারের কার্যকারিতাটা প্রমাণ মেলে। এবারে সে খাদ্যে ইচ্ছা অনিচ্ছা, এটা সার্বদৈহিক লক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ সার্বদৈহিক লক্ষণ। যত জেনারেল সিমটম আছে তার মধ্যে ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রটা কিন্তু সবচেয়ে বেশি। রোগীর খাদ্যদ্রব্যের উপর অধিক ইচ্ছা বা সবচাইতে প্রিয় খাদ্যদ্রব্যের লক্ষণগুলো তার ব্যক্তিগত বিশেষত্ব বের করতে খুবই সাহায্যকারী। কথাটি মনে রাখবেন। রেড লাইন সিমটম, রোগীর খাদ্যদ্রব্যের উপর অধিক ইচ্ছা বা সবচাইতে প্রিয় খাদ্যদ্রব্যের লক্ষণগুলো তার ব্যক্তিগত বিশেষত্ব বের করতে খুবই সাহায্য করে। যেমনি স্বপ্ন মানুষের অবচেতন মনের কথাগুলো প্রকাশ করে দেয়। যেমন আজকে এই ওষুধে আমরা দেখলাম আগুন ধরিয়ে দিতে চায়। বাস্তবের যে রাগ, যে কষ্ট, যে যন্ত্রণাটা, সেটা স্বপ্নের মাধ্যমে পূরণ হয়ে যায়। তেমনি খাদ্য ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রটাও অনেকটা এমনই গুরুত্বপূর্ণ। সে সবচেয়ে বেশি পছন্দ করে টক ঝাল। টক অনেক ওষুধ আছে পছন্দ করার, অনেক। তবে কেন্ট রেপার্টরিতে 3টে ওষুধ আছে। হিপারসালফার এবং কোরেলিয়াম রুব্রাম, এই 3টে ওষুধ আছে আমাদের ফার্স্ট গ্রেডে আছে। এটা সেকেন্ড গ্রেডে অনেক ওষুধ আছে টক, পালসেটিলা, ব্রায়োনিয়া, সিপিয়া, নেট্রামিউর সব, আরো অনেক ওষুধে আছে টক পছন্দ করে, ঝাল পছন্দ করে। তবে বিশেষত্ব হলো এরা প্রচন্ড টক পছন্দ করে, টক দেখলেই তারা খেতে ইচ্ছা করে। সেটা পুরুষ মানুষ যদি হয়, সেক্ষেত্রে আমরা এই ওষুধটা ভাবতে পারবো। যেমন উদাহরণটা দিবেন কি, অনেকে কিন্তু মুখস্থ বলে ফেলে দিবে, হ্যাঁ পছন্দ করি, মানে কি কাঁচা আম, এইভাবে ব্যাখ্যা দিয়ে বোঝাইতো, কাঁচা আম, তেঁতুল, তারপরে কামরাঙ্গা, এগুলো দেখলে খেতে ইচ্ছে করে কিনা দেখলেই। তো এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। যেগুলা ফার্স্ট গ্রেডের লক্ষণ, অল্প ওষুধ, কয়েকটা ওষুধে থাকে প্রথম শ্রেণীর, সেই লক্ষণগুলো আমাদের বারবার বাজিয়ে বাজিয়ে রোগীর কাছ থেকে সঠিক তথ্যটা নিতে হবে। মশলাদার খাদ্য, উগ্র খাদ্য, যেমন কড়া লিকারের চা, চা খাবে কিন্তু কড়া লিকার, ও বলবে রোগী আমাকে কড়া লিকারের চা দেন। কফি, কড়া ঝাল, ঝাল খাবে কিন্তু কড়া ঝাল, উগ্র ইত্যাদি খাদ্য খেতে খুবই পছন্দ করে। কারণ হিপারসালফ রোগী হিসাবে খুবই উগ্র, সে তো উগ্র খাবার খাবেই। মশলাদার খাবার, প্রায় স্পাইসি ফুড, এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। কাটা ফোটার মতো অনুভূতি, হিপারসালফ বেদনা যুক্ত এবং প্রদাহিত স্থানের মধ্যে কাটা ফোটা, খোঁচা দেওয়া বা কাটে ফুটে আছে এরকম মনে হয়,
অথবা রোগী মনে করে তার ক্ষত স্থানের মধ্যে একটি কাটা ফুটে আছে। তবে কাটা ফোটার ব্যাপারটা আরো বেশ কিছু ওষুধে আছে। আর্জেনাইটিকাম, নাইট্রিক অ্যাসিড, এই 3টি ওষুধে বিশেষ করে কাটা ফোটার অনুভূতির কথাটা বলা আছে। কিন্তু একটি বিষয় আমাদের রোগীর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। রোগী এসে বড় হুল ফোটার মতো ব্যথা, তাহলে কি হিপারসালভ হতে পারে না? আর্জেনাইটিকাম, নাইট্রিক অ্যাসিড হতে পারবে না? হতে পারবে। কিভাবে? আমরা বই দেখতে পাই হুল ফোটা, কাটা ফোটা, সূঁচ ফোটা, কাঠি ফোটা, গোঁজ ফোটা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের শব্দের সমাহার। এখন শিক্ষিত সচেতন ব্যক্তি একরকম বুঝবে, স্বল্প শিক্ষিত ব্যক্তি একরকম বুঝবে, অক্ষর জ্ঞানহীন মানুষ কিংবা যারা এই বিষয়ে শব্দ সম্পর্কে অত অবগত নয় তারা কিন্তু একরকম বুঝবে। এর জন্য আপনি কাটা ফোঁটা, হুল ফোঁটা খুব কাছাকাছি। পার্থক্য করাটা খুবই কঠিন। যেমন আরেকটি ক্ষেত্রে পার্থক্য করা কঠিন, সেটা হলো গন্ধ, দুর্গন্ধ। বিড়ালের প্রস্রাবের দুর্গন্ধ, ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, টক গন্ধ, এইগুলা কিন্তু পার্থক্য করাটাও খুব কঠিন হয়ে পড়ে। এখন রোগী যেটা বলল সেটা হয়তো অনেক সময় না বুঝেই সে বলল। ওইটাকে নিয়েই যে আমি ওষুধটা করব এমন নয়। যে বলল যে হুল ফোটার মতো ব্যথা। বইয়ে তো কোথাও নেই হুল ফোটার মতো ব্যথা। এখানে তো কাটা ফোটার মতো ব্যথা। তাহলে কিন্তু আমরা নিজেরাই মিসগাইড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবার আসি হ্রাস বৃদ্ধির কথা। বৃদ্ধিটা রাত্রে হয় বেশি। কারণ মায়াজমের কথা এখানে লেখি না এই কারণে, কারণ মায়াজম সম্পর্কে আমি ধারণা দেইনি। তো যদিও মায়াজম চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের মায়াজম সম্পর্কে ধারণা থাকা দরকার। কখনো আগামীতে সময় হলে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। যেহেতু এটি অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসিফিলিটিক ঔষধ। আর অ্যান্টিসিফিলিটিক যেগুলো সবই রাত্রে বাড়ে। অ্যান্টিসিফিলিটিক ওষুধ মার্কসোল আছে, নাইট্রিক অ্যাসিড আছে, হিপারসালফ আছে, অরাম মেটালিকাম আছে, সিফিলিনাম আছে। আরো অনেক ওষুধ রয়েছে। যত সিফিলিটিক মায়াজমের ঔষধ বা রোগী তাদের কষ্টগুলো অধিকাংশ রাত্রে বাড়ে। এখন অ্যান্টিসোরিক হলে যে রাত্রে বাড়বেন এমন নয়। কারণ সালফার অ্যান্টিসোরিকের প্রধান। এর মধ্যে কিন্তু সোরা, সাইফিলিস, টিউবারকুলোস সবই আছে। এর জন্য তবে কোন ওষুধে মায়াজমের পার্সেন্টেজের পরিমাণটা বেশি আছে। সেই দিকে দৃষ্টি দিয়ে আমাদের এগোতে হবে। তাহলে রাতে বৃদ্ধি হয়, ঘুমের পরে বৃদ্ধি হয়, নাক ঝাড়ার সময় বৃদ্ধি হয়, ঠান্ডায় বৃদ্ধি, ঠান্ডা বাতাসে বৃদ্ধি। কারণ শীতকাতর, ঠান্ডা এবং আ শুদ্ধ বাতাসে। মানে শুদ্ধ বাতাস বলতে ড্রাই আ এয়ার বলা হয় আরকি। শুকনো বাতাস যেটা। মাথার কাপড় খুললে, কারণ সে তো আবরণ চাইবে। মাথার কাপড় খুললে ঠান্ডা লাগবে। পারদের অপব্যবহারজনিত। পারদ মানে মার্কারি। আগের দিনে কবিরাজরা এইগুলা প্রচন্ড স্থূল মাত্রায় ব্যবহার করত। এখন অবশ্য ওইভাবে না, এখন খুব কৌশলে ব্যবহার করা হয়। গেলার সময়, কোন কিছু গিলবার সময় তার গলাতে কাটা ফোটার মতো অনুভূতিটা বেশি হয়। প্রস্রাবকালে, ঠান্ডা দ্রব্য পানীয় গ্রহণে, কারণ সে তো গরম খাইতে চাইবে, কারণ সে শীতকাতর। আক্রান্ত স্থানে স্পর্শ করলে চর্মরোগ চাপা পড়ে। চাপা পড়েও তার এই কষ্টগুলো হতে পারে। কারণ ওই যে বললাম অ্যান্টিসোরিক এর অনেক লক্ষণের মধ্যে আছে। শরীর মানে চাপা পড়া বিষয়গুলাকে অ্যা চাপা পড়লে তার কষ্টগুলো বেড়ে যেতে পারে, সাপ্রেসড হয়ে যায়। হ্রাসের ক্ষেত্রে যদি দেখি মাথা ঢাকলে, কারণ মাথা ঢাকলে তার কষ্ট কমবে, গরমে কমবে, গরম বাতাসে কমবে, বর্ষাকালে কমে। সমস্ত শরীর কাপড় দিয়ে জড়াইলে বা খাওয়ার পরে তাদের কষ্টগুলা কমে যায়। এই ছিল আমার হিপারসালভ সম্পর্কে আপনাদের সামনে আমার উপস্থাপনা। আমরা হিপারসালফারের কয়টি লক্ষণ মনে রাখলে আমরা হিপারসালফ ব্যবহার করতে পারবো? অনেক লক্ষণ তো বললাম। তবে আমরা কোন লক্ষণে গুরুত্বটা দিব? সার্বদৈহিক মানসিক লক্ষণ, সার্বদৈহিক আ সর্বাঙ্গীন মানসিক লক্ষণ, সর্বাঙ্গীন দৈহিক লক্ষণ। মানে জেনারেল মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেল। এই লক্ষণগুলার গুরুত্ব সবচেয়ে বেশি দেব। আর হ্রাস বৃদ্ধি এই যুক্ত করলেই আমরা হিপারসালফের চমৎকার একটি চিত্র পাবো। তবুও আমি কয়েকটি লক্ষণের মাধ্যমে এটি বলার চেষ্টা করছি। সেটা হলো
আমরা জানি খুব স্পর্শকাতর শারীর এবং মনের এই লক্ষণটি আমাদের মনে রাখতে হবে। স্পর্শকাতর অনেক ওষুধে আছে। আর্নিকা আছে, তারপর বেলেডোনা আছে, অ্যাপিসমেল আছে, চায়নাতে আছে, ল্যাকেসিসে আছে। যদিও স্পর্শকাতরতার ধরনটা আলাদা, আলাদা। কম্পারেটিভ আলোচনা যখন হবে তখন এই বিষয়গুলো আরো ডিটেইলস আলোচনা করা যায়। সময় স্বল্পতার কারণে এটা সম্ভব নয়। আচ্ছা, আর তাহলে স্পর্শকাতরতা, শীতকাতরতা। প্রচন্ড রাগী, ক্ষিপ্রতা, হঠকারিতা। শরীরে কোথাও একটু ছিঁড়ে গেলে, কেটে গেলে সহজে শুকাতে চায় না, পুঁজ হতে যায়। এই কথাটি যখন বলবেন রোগীকে তখন বলবেন, "ডক্টর সাহেব আমার কোনো ডায়াবেটিক নেই।" আসলে ডায়াবেটিক হওয়ার সঙ্গে এই যে কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলে সহজে শুকায় না, এটার সম্পর্ক কিছুটা জড়িত থাকলে পুরোপুরি নয়। তাদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের আ ওষুধ নির্বাচন করতে, ডায়াগনোসিস করতে এই কথাগুলো লাগে। ডায়াবেটিক হলেই যে তাকে দ্রুত শুকাবেন এমন নয়। হতে পারে। তো এবং খাবার যে টক, কড়া ঝাল পছন্দ এবং কাটাফোঁটার অনুভূতি। এই কয়েকটি লক্ষণ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হিপার সালফারের ক্ষেত্রে কোন রোগীর ক্ষেত্রেই, যে রোগী হোক না কেন, যে রোগী হোক না কেন, মাথা ব্যাথা, পেট ব্যাথা, চোখের সমস্যা, menstrual সাইকেলে প্রবলেম, বন্ধ্যাত্বা, বন্ধ্যা সহ যে রোগী হোক না কেন, আমরা অনায়াসে সে রোগীটা আরোগ্যের দিকে নিয়ে যেতে পারব। তো ধন্যবাদ সকলকে ধৈর্যের সাথে এতক্ষণ আমার এই আলোচনা শুনবার জন্য। তো হিপার সালফার সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এই পর্যন্তই।